2016 সালের যারা যে সমস্ত সংস্থা প্রতিষ্ঠান এই কাজগুলোকে অর্গানাইজ করেছিলেন, আবার নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই প্রবণতা গোড়া থেকে দেখে এসেছি। এই প্যানেল আবার নতুন করে যে নিয়োগ আপনার স্বচ্ছতার সাথে হওয়া কার্যত দিবাস্বপ্ন। আসল উদ্দেশ্যটা হলো এই নিয়োগটাকে স্বচ্ছতার সাথে এবং সততার সাথে, আবারও বলছি সততার সাথে সম্পন্ন না করা। বেনজল সবেমাত্র এক আধটা দেখেছেন এবং আগামী দিনে আরও দেখবেন এবং আইনগত জটিলতা বাড়বে এবং শেষে ন্যারেটিভ তৈরি হবে, যেটা আগেও হয়েছে এখনও হচ্ছে, যে দোষারোপ করবে মামলাকারীদের উপর এবং আইনজীবীদের উপর এবং শেষে গিয়ে বলবে বিচার প্রক্রিয়া। আসলে এই নিয়োগটাকে তারা বানচাল করতে চাইছে, সেটা হলো এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশন। সব মুড়ি মুড়কি, সেই ঘুগনি মিছরি সব একসাথে চলে যাও, চানাচুর সব ঘেটে দাও, এদের গোড়া থেকে ঘেটে দাও। গোটাটাতেই কিন্তু কমিশনের প্রথম থেকে লক্ষ্য খণ্ড খণ্ড করে বিভাজিত করা, ছত্রে ছত্রে শুধু দেখবেন ফাঁক ফোকর রেখে দেয়া বেনিয়ম এবং অনিয়মের। এইগুলো রাখছে কেন? এইগুলো রাখছে দুটো কারণে। একটা, আর্থিক লেনদেনের মাধ্যমে দুর্নীতি করার একটা জায়গা রাখছে, আর দ্বিতীয়ত নিয়োগ না করার একটা ব্যবস্থা আগের থেকে তৈরি করা। ক্রীড়ামন্ত্রী, যদিও তিনি তার ভাষ্যে কোড আনকোড ক্রিয়া, গোটাচারেক ভুল বানান লিখে একটা চিঠি তলানি স্তরে, অফিসিয়াল চিঠি লিখতে গেলেও যেভাবে মিনিমাম ফর্মালিটিগুলো আমাদেরকে করতে হয়, যেটা আমরা শিখেছি, তারও প্রতিফলন নেই। আমরা কাদের হাতে রাজ্যপাট দিয়েছি, কাদের হাতে আছি, কোথাও গিয়ে এই যে ভুল হতেই পারে, ভুল হয়, এগুলো কোনো বিষয় না, এইটাকেই এক স্বাভাবিকতা বলে আমাদের মধ্যে একটা মানে সাবকনসিয়াস মনে আমাদের মধ্যে এটা প্রবেশ করিয়ে দিচ্ছে। 9-10 একটা ভরসার জায়গা ছিল শিক্ষকদের ক্ষেত্রে, একটা আশার আলো ছিল। এক্ষেত্রেও তো বেনজল ঢুকলো, এক্ষেত্রেও তো টেন্টেডরা ইন্টারভিউর জন্য ডাক পেলো, কি বলবেন? না, প্রথমে আপনি যেটা বললেন যে একটা আশার আলো ছিল, বোধহয় যারা সেই অর্থে ওখানে কোয়ালিফাই করতে পারেননি, এখানে গিয়ে তাদের সে জায়গাটা, কিন্তু এটা কার্যত একটা মানে ভুল ভাবনা। কারণ শুরুতেই বলি যে আসল উদ্দেশ্যটা হলো এই নিয়োগটাকে স্বচ্ছতার সাথে এবং সততার সাথে, আবারও বলছি সততার সাথে সম্পন্ন না করা। আপনি দেখুন এই প্যানেলটা ক্যান্সেল হয়েছিল মূলত দুটো কারণে। একটা হলো প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং অজস্র বেনিয়ম। কিন্তু আপনি তাহলে পরবর্তীতে যখন কোর্ট আদেশে, যখন সুপ্রিম কোর্টের আদেশে এটা একদম রুলস অ্যান্ড রেগুলেশন মেনে করা নৈতিকভাবেও উচিত ছিল, আমি যুক্তি বা অন্যগুলো আমি না হয় বাদই দিলাম, সেটাও কিন্তু কমিশন গোড়ার থেকে না। কারণ আপনি দেখেছেন নোটিফিকেশান থেকে মামলা হয়েছে, সেটা থেকে জটিলতা তৈরি হয়েছে। 11-12 এসেও আপনি দেখেছেন যে ভেরিফিকেশানে বাদ গেছে, ইন্টারভিউ ইত্যাদি রয়েছে, এবং সেই ধারাটাই কিন্তু 9-10-এও বজায় আছে। অর্থাৎ তাহলে জিস্ট কি আসলো? জিস্ট কিন্তু সেই শুরুতেই একটা 2016 সালের যারা যে সমস্ত সংস্থা প্রতিষ্ঠান এই কাজগুলোকে অর্গানাইজ করেছিলেন, তারা কোর্টের কাছে ধরা পড়ে গিয়ে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং বেনিয়ম, তার কারণে প্যানেল আজকে খারিজ হয়ে গেলেও আবার নতুন করে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই প্রবণতা গোড়া থেকে দেখে এসেছি। কারণ যখন দেখেছি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদও বটে, তিনি বারংবার টেন্টেড অর্থাৎ দাগিদের হয়ে সওয়াল করেছে, তখনই কিন্তু আমরা সন্দেহ আমাদের সেখান থেকে দানা বেঁধেছে। এই প্যানেল আবার নতুন করে যে নিয়োগ আপনার স্বচ্ছতার সাথে হওয়া কার্যত দিবাস্বপ্ন। এবং আপনি যেটা বলছেন যে বেনজল সবেমাত্র এক আধটা দেখেছেন এবং আগামী দিনে আরও দেখবেন এবং আইনগত জটিলতা বাড়বে এবং শেষে ন্যারেটিভ তৈরি হবে, যেটা আগেও হয়েছে এখনও হচ্ছে, যে দোষারোপ করবে মামলাকারীদের উপর এবং আইনজীবীদের উপর এবং শেষে গিয়ে বলবে বিচার প্রক্রিয়া। কিন্তু আমরা যদি গোড়া থেকে ধরি যে যারা এটা সৃষ্টিকর্তা, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ সরকার, তারা যদি নিখুঁত সততার সাথে স্বচ্ছতার সাথে করেন,
কোনো আইনজীবী, কোনো মামলাকারী, কোনো বিচারপতির ক্ষমতা নেই সেই প্যানেলে সেই নিয়োগে বিন্দুমাত্র আঁচড় কাটা। কিন্তু বারবার আপনারাই খবর করছেন এবং দেখাচ্ছেন, যেটা আমরা অভিযোগ আগের থেকে করে এসেছি এবং এখনও করছি, যে তাদের প্রবণতা এখনও অব্যাহত। আসলে এই নিয়োগটাকে তারা বানচাল করতে চাইছে, সেটা হলো এক এবং একমাত্র স্কুল সার্ভিস কমিশন। এইখানে আরেকটা প্রশ্ন উঠছে যে 40 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরও অ্যাডমিট কার্ড ইস্যু হচ্ছে। হ্যাঁ, এটা দেখুন, এর আগেই বলেছিলাম, আপনাদেরকেও বলেছি বা অন্য জায়গায়, অদ্ভুতভাবে কমিশন কীরকম ধরনের নোংরামি বলবো, এটা দুর্নীতি করার একটা ফাঁক ফোকর রেখে দিচ্ছে, যে সেখান থেকে বা বেনিয়ম করার কারণ দেখুন কৌশিক এটা বাবু, এটা কিন্তু নয় যে দুর্নীতি মানে শুধু আর্থিক দুর্নীতি, বেনিয়মটা রাখাটাও এক ধরনের দুর্নীতি। সেইটার একটা জ্বলন্ত উদাহরণ, এই বয়সের ছাড় চেয়ে যখন নোটিফিকেশন হয়, তারপরে মে মাসে মামলা হয়, সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্ট অবধি যায়। সেখানে কিন্তু শুধুমাত্র যেটা কমিশন দিয়েছে বয়সের ছাড়, ইন সার্ভিস যারা করছিলেন এবং যারা এখন কোর্ট অর্ডারে আছেন, তাদের মধ্যে কারা নট টু বি স্পেসিফাইড টেন্টেড, তারাই শুধুমাত্র কিন্তু বয়সের ছাড় পাবেন। আদারওয়াইজ বাকি যারা ছিলেন ওয়েট লিস্টেড, নট কল ফর ভেরিফিকেশনের, এরকম প্রচুর মাত্রা, অর্থাৎ দুই ভাগে ভাগ হয়েছিল, যে তাদের যদি অ্যাকর্ডিং টু গেজেট তারা যদি বয়সের ঊর্ধ্বসীমায় চলে যান, তারা কিন্তু সেই অর্থে কোড আনকোড এলিজিবল হবে না বলে গেজেটে। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকের অ্যাডমিট ইস্যু হলো। একটা সহজ প্রশ্ন, যে ধরুন সে তার নিজের দায়িত্বে, তাতে তার পয়সা নষ্ট হবে 500 1000 টাকা, সে নোটিফিকেশান অনুসারে সে অ্যাপ্লাই করলো, কিন্তু স্ক্রুটিনি হবে, তো স্ক্রুটিনিতে তো যাবতীয় ধরা পড়বে। আমার ধরুন যারা বয়স হয়ে যাবে তাদের হওয়া উচিত না, যাদের ঠিকঠাক করে আপনার রিজার্ভেশন মেনে যারা অ্যাপ্লাই না করবে তাদের না, বা নানা রকম ভুল ত্রুটি যা থাকবে, বিশেষত টেন্টেডদের ক্ষেত্রে। কিন্তু আমরা দেখেছি না, সব মুড়ি মুড়কি, সেই ঘুগনি মিছরি সব একসাথে চলে যাও, চানাচুর সব ঘেটে দাও, এদের গোড়া থেকে ঘেটে দাও। এবং সেই প্রেক্ষিতে দেখুন, যারা অ্যাডমিট কার্ড এরকম ইস্যু হয়েছে, তারা তো সেই জায়গার থেকে লজিকে দাঁড়িয়ে, যে না আমার তো কমিশন অ্যাডমিট কার্ড দিয়েছে, আমার বয়স হয়ে যাওয়ার পরেও আমি এক্সাম দিয়েছি এবং আমি কাট অফের উপরে আছি, অতএব আমরা ছাড় পেতেই পারি। সেখানে একটা তার লজিক তৈরি হচ্ছে, যুক্তি। প্যারালালি আবার ধরুন বয়সের কারণে এই ছাড় পেল না বলে, সেই ইন্টিগ্রিটির জন্য, সেই ট্রান্সপারেন্সির জন্য, অর্থাৎ সেই স্বচ্ছতা এবং সততাকে মানে মানদণ্ড রেখে, অর্থাৎ গেজেটের নিয়ম অনুসারে যারা বসলেন না অ্যাডমিট কার্ড ইস্যু হওয়া সত্ত্বেও, তাহলে তারা আবার ডিপ্রাইভ হলেন। তাহলে তারাও তখন জেনারেলি এই অর্ডারটাকে প্রেক্ষিত করে তারা কোর্টে যাবেন এবং সেখানে গিয়ে জটিলতা তৈরি হবে। অর্থাৎ দেখুন আপনি দাদা, গোটাটাতেই কিন্তু কমিশনের প্রথম থেকে লক্ষ্য খণ্ড খণ্ড করে বিভাজিত করা, এবং সে এমনভাবে নোটিফাই করেছে, এমনভাবে সে আপনার অর্ডার বার করেছে, মানে নোটিফিকেশানে সে যে কি বলবো রুলসগুলোকে দিয়েছে, সে এর আগে 10 নম্বর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, বয়সের এই বিষয়টা থেকে শুরু করে, তখনও ধরুন আপনার এছাড়াও দেখবেন EWS, এগুলো আসবে। মানে আপনি ছত্রে ছত্রে শুধু দেখবেন ফাঁক ফোকর রেখে দেয়া বেনিয়ম এবং অনিয়মের। এইগুলো রাখছে কেন? এইগুলো রাখছে দুটো কারণে। একটা, আর্থিক লেনদেনের মাধ্যমে দুর্নীতি করার একটা জায়গা রাখছে, আর দ্বিতীয়ত নিয়োগ না করার একটা ব্যবস্থা আগের থেকে তৈরি করা। এবং তারপরে যখন এটা নানা রকম কোর্টে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, যারা ভাবছেন যে ডিপ্রাইভ হচ্ছি, এখানে আমি লুজার হচ্ছি, যাবে। আর তারপরে হলো দিনের শেষে ওই গল্প তৈরি করা, যেটা একই বলে আসে, হ্যাঁ সরকার নিয়োগ করতে চায়, কিন্তু একদল মামলাকারী, একদল আইনজীবী, চাকরি খেকো, জানেনই, আপনারাই জানেন এগুলো সবচাইতে বেশি, যে এই ন্যারেটিভ তৈরি করে বিষয়টাকে মানুষের মধ্যে একটা মিথ্যে পারসেপশন তৈরি করছে শাসকের তরফ থেকে মূলত। এবং দুঃখের হলেও সত্যি কিছু মানুষ কোথায় তার দ্বারা কিন্তু প্রভোগ হচ্ছেন। আমার একটা মানে
আবেদন, আপনারা একদম যুক্তি নিজের বোধ দিয়ে এটা রিয়ালাইজ করুন। এই সরকার, স্কুল কমিশন, সার্ভিস কমিশন আদেও কি চাইছে সুস্থতার সাথে, স্বচ্ছতার সাথে, সততার সাথে নিয়োগটা হোক? সেটা কোনো নোটিফিকেশনের মধ্যেও নেই তার প্রতিফলন, পরবর্তীতে যে স্টেপগুলো আসছে তাতেও নেই, এবং যত দিন যাবে সেটা আরও ন্যাকেট হবে, যেটা আদতেও চায় না সততা স্বচ্ছতার সাথে নিয়োগটা হোক। একদিকে আপনারা শিক্ষার দুর্নীতি নিয়ে এরকম লড়াই করছেন, অন্যদিকে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তিনি ইস্তফাপত্র দিচ্ছেন, সেখানে একাধিক বানান ভুল। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সত্যি এত নিচে? এটার আপনি যে প্রশ্নটা বললেন, এর না দুটো দিক রয়েছে। একটা হলো আমরা দেখলাম সম্প্রতি ক্রীড়ামন্ত্রী, যদিও তিনি তার ভাষ্যে কোড আনকোড ক্রিয়া যে মন্ত্রী, যাই হোক, তিনি একটা দেখলাম একটা সোশ্যাল মিডিয়ায় মূলত প্রথমে আমাদের চোখে আসে গোটা চারেক ভুল বানান লিখে একটা চিঠি, এবং সেটা এতটাই মানে কি বলবো তলানি স্তরে, যেটা আপনি বললেন যে কোথায় গিয়ে পৌঁছেছে, যে সেটা আমরা যে স্কুল কলেজে অন্তত অফিসিয়াল চিঠি লিখতে গেলেও যেভাবে মিনিমাম ফর্মালিটিগুলো আমাদেরকে করতে হয়, যেটা আমরা শিখেছি, তারও প্রতিফলন নেই। তাহলে এর দুটো দিক, একটা হলো যে সত্যিকারেরই তাদের এই তলানিতে অবস্থা পশ্চিমবঙ্গবাসীর ভাবা দরকার, আমরা কাদের হাতে রাজ্যপাট দিয়েছি, কাদের হাতে আছি। প্যারালালি আর একটা জায়গা কিন্তু এই চিঠিটাই প্রশ্ন তুলে দিচ্ছে, যিনি কিনা একটা মন্ত্রী, যিনি সেই অর্থে লেখাপড়া জানা, শিক্ষিত শব্দটা সবাই ডিজার্ভ করে না, লেখাপড়া জানা মানুষ, এবং তারপরে তিনি কিন্তু তার একটা লেটার হেড থাকবে বা যা যা, সে যখন অন্য কোথাও চিঠি দেন তিনি নিশ্চয়ই সেখানে যা যা অ্যাডমিনিস্ট্রেটিভ চিঠি যেভাবে বয়ান হয় সেইভাবেই দেন, কিন্তু তার নেই। তাহলে কি এটা ইন্টেনশনালি আমাদেরকে বোকা বানাচ্ছে? আবারও বলছি, আমাদেরকে বোকা বানাচ্ছে যে তোমরা এটা নিয়ে কালচার করো, এটা নিয়ে ব্যস্ত থাকো, এবং কোথাও গিয়ে এই যে ভুল হতেই পারে, ভুল হয়, এগুলো কোনো বিষয় না, এইটাকেই একটা স্বাভাবিকতা বলে আমাদের মধ্যে একটা মানে সাবকনসিয়াস মনে আমাদের মধ্যে এটা প্রবেশ করিয়ে দিচ্ছে। এর কিন্তু দুটো দিক রয়েছে এবং দুটোই বিপজ্জনক এবং ভয়ঙ্কর। প্রথমত, তার যদি একদম আক্ষরিক জ্ঞান মানে একদম বর্ণ পরিচয় যদি আজকে ওই লেভেলে থাকে, তাহলে শুধুমাত্র বিদ্যাসাগর মহাশয়কে তো স্মরণ করে আর ওই উদযাপন করে লাভ নেই, তাকে আমরা তার মানে তিনি যাপনে আমরা রাখি না, এইটা প্রমাণিত হবে। এটা ভীষণভাবে ভয়ঙ্কর। এটা ওই যে লজ্জার বলে আমি নিজেকে কখনো সেভ করতে পছন্দ করব না, এটাকে আমি বলবো বিপজ্জনক আশঙ্কার। সকলকে এই মানুষজনদেরকে চিনে নিয়ে তাদেরকে সরিয়ে যোগ্য মানুষকে সেই জায়গাটা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এক। সেকেন্ডলি হলো, এটা যদি তাদের কোনো অভিসন্ধি থাকে মানুষকে বোকা বানানোর, তাহলেও সেটা বিপজ্জনক। কারণ আমরা বিভিন্ন সময় এই সমস্ত নেতা মন্ত্রীদের বিভিন্ন রকম না মানে কি বলবো, ওই যে নোংরামি ছ্যাবলামি যাই বলি না কেন, একটা হাস্যকর সার্কাজম লাইক একটা বিষয় না সবসময় দেখি, কেমন যেন একটা এবং আমরা না কোথাও ওই একটা ধরুন মুখ্যমন্ত্রী একটা ভুলভাল বললেন, এমন আছে যে সেই চাঁদে গেছিলেন এটা নিয়ে, তারপরে এরকম প্রচুর আছে, মানে সেই কি বলবো একটা গোটা এপিসোড হয়ে যাবে। এইটা নিয়ে না আমাদের মধ্যে কোথাও যেন ওইটা নিয়ে একটা হাস্যরস তৈরি করিয়ে আমাদেরকে কিছুটা ডাইভার্ট করে রাখা, একদম যে আমাদের এখন যে মূল ইস্যু দুর্নীতি যারা করেছেন তাদের শাস্তি হলো না, যারা অন্যায়ভাবে এই নিরপরাধ হয়ে এই দুর্নীতির বলি হচ্ছে তো মেনলি আমরা, তাদের ব্যবস্থা হলো না, চরম অব্যবস্থা চলছে, নৈরাজ্য, বিশৃঙ্খলা, কাজ নেই, শিক্ষা
শিক্ষা শেষে তারপরে স্বাস্থ্য, এই দেখুন অভয়া ন্যায় বিচার পেল না, তো শুধু তা না, গোটা ব্যবস্থায় ন্যায় বিচার নেই। অভয়া তো একটা প্রতীক মাত্র সেই জায়গা থেকে যে এইটাই যে অভয়ারা বিচার পাবে না, এই জায়গাগুলোর থেকে কোথায় সরিয়ে দিয়ে দেখুন আমরা সারাদিন ওটা নিয়েই আমরা নিজেদেরকে ইনভলভ রাখছি সোশ্যাল মিডিয়ায় এবং বাইরে। এই একটা দুটোই বিপজ্জনক, দুটোই ভয়ঙ্কর। আমার মনে হয় আমাদেরও ভাবা উচিত যে এই শিক্ষাকে বাঁচাতে না মানে তার পরিপুষ্ট করতে সেটা, এবং এই ধরনের মানুষজনের যে একটা কুচক্রান্ত, আবারও বলছি এটা কিন্তু একটা চক্রান্ত ষড়যন্ত্র আমাদের প্রতি, সেইটাকে বানচাল করার জন্য মূল বিষয়ে আমাদের ফোকাস রাখতে হবে। সেটা হলো অ্যাট এনি কস্ট, আবারও বলছি অ্যাট এনি কস্ট, এই যে একটা ব্যবস্থা তৈরি হয়েছে দুর্নীতিবাজদের, লুম্পেনদের, দুর্বৃত্তদের, সেটার অবসান ঘটিয়ে 26-এ যারা কিনা আমাদের জন্য সত্যিকারের মানুষের জন্য কাজ করবেন বলে আমরা মনে করব, শিক্ষায় যারা সততার সাথে স্বচ্ছতার সাথে নিয়োগ করবে, যারা স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করবে, সেই সমস্ত মানুষজনকে ইলেক্ট করা আমাদের বোধহয় সময়ের কাজ, সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।